অ্যাপস্টাইন 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 ফাইল, জেফ্রি অ্যাপস্টাইন। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়, কে এই জেফ্রি অ্যাপস্টাইন, কিভাবে প্রকাশ পেল তার এই বিশ্ব নিয়ন্ত্রণের গোপন নোংরা যৌন ফাঁদ, কেন এখনই প্রকাশ পেল, কিভাবে তার এত ক্ষমতা হলো, তার পেছনে আসলে কে ছিল, সে কি মোসাদ? চলুন জেনে নেই। তবে যাদের হার্ট দুর্বল, যারা শিশুদের বিরুদ্ধে নির্যাতন, বিশেষ করে যৌন সহিংসতা সহ্য করতে পারেন না, এবং যাদের বয়স 18 কম, তাদের আজকের বিশ্লেষণ না শোনার জন্য অনুরোধ থাকবে। দর্শক, ঘটনা শুরু 2005 সালে। ফ্লোরিডার পাম বিচে এক 14 বছর বয়সী কিশোরী জেফ্রি অ্যাপস্টাইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে এটি কোনো একক ঘটনা নয়। অল্প সময়ের মধ্যেই 30 থেকে 40-এর বেশি কিশোরী একই ধরনের অভিযোগ তোলে। অধিকাংশের বয়স ছিল 14 থেকে 17 বছরের মধ্যে। পাম বিচ পুলিশ অ্যাপস্টাইনের বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে শিশু যৌন নির্যাতন ও পাচারের মামলা করার সুপারিশ করে। কিন্তু 2007-8 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের তৎকালীন ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার অ্যাকোস্টা অ্যাপস্টাইনের আইনজীবীদের সঙ্গে গোপন একটি নন প্রসিকিউশন এগ্রিমেন্ট করেন। ফলে অ্যাপস্টাইনের বিরুদ্ধে কেবল ফ্লোরিডা রাজ্যের 2টি তুলনামূলক হালকা অভিযোগ আনা হয়। 2008 সালে অ্যাপস্টাইন এই অভিযোগে দোষ স্বীকার করেন। তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয় বিশেষ সুবিধায়। বিশেষ সুবিধাটা কি? তিনি কাজের বাহানায় দিনে 12 ঘন্টা নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতেন। শুধু রাতের বেলায় এসে জেলে নিজের বিছানায় ঘুমাতেন। সাজা 18 মাসের হলেও বাস্তবে তিনি 13 মাসেই জেল থেকে মুক্তি পান। বছরের পর বছর এই কেলেঙ্কারি চাপে পড়ে থাকলেও 2017 সালে মায়ামি হেরাল্ডের অনুসন্ধানী সাংবাদিক জুলিয়া কে ব্রাউন আবার বিষয়টি সামনে নিয়ে আসে। 2018 সালের নভেম্বরে তার 3 পর্বের প্রতিবেদন পারভার্সন অফ জাস্টিস প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এই রিপোর্টারের কারণে 2019 সালে অ্যাপস্টাইন আবার গ্রেফতার হন। এরপর আস্তে আস্তে বের হয়ে আসতে থাকে তার নৃশংসতার চিত্র। জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টাইন মোসাদের একজন গুপ্তচর, যিনি ইসরায়েলের স্বার্থে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে আনতে শিশুদের দিয়ে যে নোংরা যৌন ফাঁদ তৈরি করেছিলেন, তা প্রকাশের পর সামনে আসা ব্যক্তির খবর ও জড়িত ব্যক্তিদের নামের তালিকা বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। অনেকে এটি পেডোফিলিয়া বলে আখ্যা দিচ্ছেন, কিন্তু এটিকে পেডোফিলিয়া বলা চরম ভুল। কারণ পেডোফিলিয়া বা শিশুকামিতা বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির বয়ঃসন্ধির আগে শিশুদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা, যে একটি মনোযৌন রোগ হিসেবে বিবেচিত। অর্থাৎ পেডোফিলিয়া এক ধরনের রোগ। কিন্তু অ্যাপস্টাইন তথা মোসাদ তথা ইসরায়েল যা করেছে, তা হলো বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের ইসরায়েল, ইহুদিবাদ ও জায়নবাদের স্বার্থে ব্যবহার করার জন্য যৌন ফাঁদে ফেলা। এসব ব্যক্তির অপরাধ ও পাপাচারের ছবি ও ভিডিও মোসাদ নিজেই ধারণ করে পরে তা হুমকি ও ব্ল্যাকমেইলের অস্ত্রে রূপান্তর করেছে। এর মাধ্যমে ওই ব্যক্তিদের ক্ষমতা ও প্রভাব নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়েছে। অতএব এটি কোনো ব্যক্তিগত পেডোফিলিয়া অপরাধ নয়, এটি একটি সংগঠিত, প্রাতিষ্ঠানিক ও সমষ্টিগত অপরাধ, ঠিক যেমন গণহত্যা একটি সংগঠিত অপরাধ। 2019 সালে কারাগারে অ্যাপস্টাইনকে হত্যা করা হয় বলে ধারণা করা হয়। এর ফলে শুধু তার মামলাই নয়, তার গোপন ও কলুষিত যোগাযোগগুলো সচেতনভাবে আড়াল করা হয়। এটি প্রমাণ করে অ্যাপস্টাইন ছিল শুধু একটি হাতের পুতুল মাত্র। যখনই সে ফেঁসে যায়, আড়াল থেকে মূল মাস্টারমাইন্ড অ্যাপস্টাইনকে দুনিয়া থেকেই সরিয়ে দেয়। সেই মূল মাস্টারমাইন্ডকে জানতে হলে আমাদেরকে জানতে হবে কিভাবে অ্যাপস্টাইন এক সাধারণ ইহুদি মালির ছেলে থেকে বিপুল অর্থ ক্ষমতার মালিক জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টাইন হয়ে উঠল। জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টাইন কে? জেফ্রি অ্যাপস্টাইন 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা পলিন একটি স্কুলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন, অর্থাৎ আমরা যাকে বলি কাজের বুয়া। এবং বাবা সেমুর অ্যাপস্টাইন নিউ ইয়র্কের পার্কে একজন সাধারণ মালি হিসেবে কাজ করতেন। জেফ্রি নিজে ছিলেন একজন শিক্ষক। প্রশ্ন হলো, এমন একটি পরিবার ও পেশা থেকে তিনি কিভাবে বিশ্বখ্যাত কোটিপতিতে পরিণত হলেন? আজ পর্যন্ত কেউ এর বিশ্বাসযোগ্য কোনো উত্তর দিতে পারেনি। জেফ্রি অ্যাপস্টাইন কোনো সাধারণ বিকৃত ব্যক্তি ছিলেন না। তিনি ইসরায়েলের বৈদেশিক সংস্থা মোসাদের হয়ে দায়িত্বপ্রাপ্ত একজন প্রশিক্ষিত গুপ্তচর ছিলেন। নিজের আসল পরিচয় আড়াল করার জন্য তিনি বিভিন্ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানে দান করতেন, যা ছিল গোয়েন্দা কার্যক্রমকে লুকানোর একটি কৌশল মাত্র। দর্শক, আগেই বলেছি 2008 সালে তিনি 18 বছরের কম বয়সী 2 কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হন। কিন্তু বিতর্কিত এক সমঝোতার মাধ্যমে মাত্র 13 মাসের সাজা পেয়ে সহজেই রেহাই পান এবং তার আসল ভূমিকা চাপা দেওয়া হয়। তবে 2019 সালে ফ্লোরিডা ও নিউ ইয়র্কের শিশু যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে আবার তিনি গ্রেপ্তার হন। গ্রেফতারের মাত্র কয়েকদিনের মধ্যেই 10 আগস্ট 2019
ম্যানহাটনের মেট্রোপলিটন কারাগারে মতো একটি সুরক্ষিত জায়গায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারী সাংবাদিক জুলিকে ব্রাউন বলেন, এফবিআই বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কেউই আমাকে বিশ্বাস করাতে পারেনি যে অ্যাপস্টাইন আত্মহত্যা করেছে। তিনি প্রশ্ন করেন, বিচার শুরুর আগেই সে কেন হাল ছেড়ে দেবে। তিনি আরো উল্লেখ করেন, মৃত্যুর আগে অ্যাপস্টাইনের ঘাড়ের 3টি হাড় ভাঙা ছিল এবং তাকে নজরদারিতে থাকা 2 কারারক্ষীর রহস্যজনক ঘুমিয়ে পড়াও একটি বিস্ময়কর বিষয়। এবার আমরা একটু নজর দেব গিসলান ম্যাক্সওয়েল ও রবার্ট ম্যাক্সওয়েলের দিকে। অ্যাপস্টাইনের সাবেক প্রেমিকা গিসওয়েল ম্যাক্সওয়েল ব্রিটিশ মিডিয়া সম্রাট রুপার্ট ম্যাক্সওয়েলের কন্যা। এই রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন মোসাদের একজন গুপ্তচর। গুরুতর অভিযোগ রয়েছে যে তিনি অ্যাপস্টাইনকে মোসাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রশ্ন হচ্ছে, কে এই ম্যাক্সওয়েল রবার্ট? রবার্ট ম্যাক্সওয়েল, যার পুরো নাম ইয়ান রবার্ট ম্যাক্সওয়েল, 1923 সালে চেকোস্লোভাকিয়ায় এক দরিদ্র অর্থোডক্স ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। হিটলারের হাত থেকে পালিয়ে তিনি মিডিয়া জগতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। পরে তিনি ইতিহাসের অন্যতম বড় আর্থিক প্রতারকে পরিণত হন। 1991 সালে তার মরদেহ আটলান্টিক মহাসাগরে পাওয়া যায়। অভিযোগ রয়েছে মোসাদের গুপ্ত হত্যাকারী দল তাকে হত্যা করে সমুদ্রে ফেলে দেয়। এমনকি ইসরায়েলি কর্তৃপক্ষ তার পূর্ণ ময়নাতদন্তেও বাধা দেয়। 2007 থেকে 8 সাল থেকে অ্যাপস্টাইন কাণ্ডকে মূলত হলিউড ও উচ্চবিত্তদের বিকৃত যৌন কেলেঙ্কারি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে এটি একটি গাল গল্পে পরিণত হয় এবং প্রকৃত চিত্র আড়ালে থেকে যায়। কিন্তু বাস্তবে এটি কোনো বিনোদনমূলক কেলেঙ্কারি নয়, এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত আধিপত্যের বিষয়। ভবিষ্যতে আরও স্পষ্ট হবে যে এটি যুক্তরাষ্ট্র সহ বহু দেশের জন্য জাতীয় নিরাপত্তা অস্তিত্বের প্রশ্ন ছিল। মোসাদের মাধ্যমে ইসরায়েল বিশ্বের রাজনীতিবিদ, ব্যবসায়ী, গোয়েন্দা প্রধান, সামরিক, বেসামরিক কর্মকর্তা, মিডিয়া মালিক, শিল্পী ও বিখ্যাত ক্রীড়াবিদদের ব্ল্যাকমেইল করে কিভাবে নিয়ন্ত্রণে রেখেছে তার জলজ্যান্ত উদাহরণ। এবার আসি সিনাগগের নিচের রহস্যময় এক গোপন সুড়ঙ্গ প্রসঙ্গে। 2024 সালের জানুয়ারিতে নিউ ইয়র্কের ক্রাউন হাইটস এলাকায় ইহুদিদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত এক সিনাগগের নিচে অবৈধ সুড়ঙ্গ আবিষ্কৃত হয়। সেখানে রক্তমাখা বিছানা ও শিশুদের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গিয়েছে। এসব সুড়ঙ্গে শিশু পাচার, অঙ্গ পাচার ও যৌন নির্যাতনের মতো ভয়াবহ অভিযোগ উঠেছে। একই ধরনের ঘটনা মস্কোতেও দেখা যায়। এই সুড়ঙ্গগুলো ইউরোপ ও আমেরিকায় নিখোঁজ হাজারো শিশুর রহস্য উদ্ঘাটন করতে পারে বলে দাবি করা হচ্ছে। একবার ভেবে দেখুন সেই শিশুদের বাবা মায়ের মনের অবস্থাটা কি। কিছুদিন আগে গাজার শিশুদের অঙ্গ পাচারের ইসরায়েলি সেনাবাহিনী জড়িত থাকার অভিযোগ সম্বলিত রিপোর্ট প্রকাশ হয়েছে। কিছু কি বুঝতে পারছেন দর্শক? এগুলো ইঙ্গিত দেয় যে শিশু যৌন কেলেঙ্কারি নিছক একটা পেডোফিলের বিষয় নয়, এটা বিশাল এক আন্তর্জাতিক চক্রান্তের হাতিয়ার যা ব্যবহার করা হচ্ছে ইসরায়েল, জায়নবাদী ও ইহুদিবাদীদের স্বার্থে। শেষ কথা হচ্ছে, অ্যাপস্টাইন কাণ্ড ছিল ইসরায়েলের হাতে থাকা এক ভয়ঙ্কর অস্ত্র, কিন্তু 7 অক্টোবরের আকসা তুফান অপারেশনের পর সেই অস্ত্র এখন উল্টো দিকেই তাক করা হয়েছে। অ্যাপস্টাইন ইস্যু এখন ইসরায়েল, জায়নবাদ ও তাদের সহযোগীদের বিরুদ্ধেই কাজ করছে। এই যুদ্ধ ইসরায়েল জিততে পারবে না, আর তারা হারলে শুধু ইসরায়েল নয়, এর পেছনের সব শক্তিও হারবে। আর খুব বেশি দেরি নয়। এটি আমার কথা নয়, এটা বলেছেন সোশ্যাল থিঙ্কিং ইনস্টিটিউট STE এর উপপরিচালক জনাব আলপের তান, আঙ্কারা, তুরস্ক থেকে। দর্শক, এই ছিল অ্যাপস্টাইনের ওপর আমাদের বিস্তারিত প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার জন্য সাথে থাকুন। আল্লাহ হাফেজ।